সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করব। শুরুতেই আসি হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর নিয়ে। অবস্থান ভেক্টর কাকে বলে বা পজিশন ভেক্টর কাকে বলে? পজিশন ভেক্টর হচ্ছে কোনো একটা রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামোর রেফারেন্স ফ্রেম দুই ধরনের হতে পারে, দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। এখানে আমি একটা 3 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম নিলাম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে একটা তিন মাত্রিক বা তিন মাত্রার একটা প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান আমরা যেই ভেক্টরের সাহায্যে প্রকাশ করি, সেই ভেক্টরটাকে বলা হয় ওই বিন্দুটির অবস্থান ভেক্টর। যেমন এখানে মূল বিন্দুর সাপেক্ষে এই পি বিন্দুটির অবস্থান যে ভেক্টরটার সাহায্যে প্রকাশ করা হলো, সেই ভেক্টরটা হচ্ছে ওপি ভেক্টর। তার মানে এখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর হলো ওপি ভেক্টর। অবস্থান ভেক্টরকে আমরা রেডিয়াস ভেক্টরও বলে থাকি বা ব্যাসার্ধ ভেক্টর। কারণ হচ্ছে এই অবস্থান ভেক্টরের কে ডিফাইন করার জন্য আমি যে মূলবিন্দুর সাপেক্ষে তার অবস্থানকে নির্দেশ করলাম, সেই মূলবিন্দু এবং যেই বিন্দুটার আমরা অবস্থান এখানে নির্দেশ করলাম, সেই মূলবিন্দু এবং এই বিন্দুটির সংযোগ রেখাকে ব্যাসার্ধ ধরে আমরা যদি একটা বৃত্ত কল্পনা করি, তাহলে সেই বৃত্তের যে ব্যাসার্ধটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই পি বিন্দুটির অবস্থান ভেক্টর। তাই এটাকে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়, আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। এরপর আমরা আলোচনা করব ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। নামেই পরিচয়, যেই ভেক্টরের মান একক সেটাকে বলা হয় ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ধরো একটা ভেক্টর আমি নিলাম এখানে এ ভেক্টর, যে ভেক্টরটার মান মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল টু হলো 10। অর্থাৎ এই ভেক্টরটার যে মান, যেটাকে মানকে আমরা মডুলাস দিয়ে লিখতে পারি, অথবা যদি ভেক্টর সাইনটা না ইউজ করি তাহলেই সেটা মানকে নির্দেশ করে। মডুলাস অফ এ ভেক্টর অথবা শুধু এ, তার মানে হচ্ছে এই ভেক্টরের মান আমি ধরে নিলাম 10। এখন এই 10 মানের একটা ভেক্টরকে আমি যদি 10টা ভাগে বিভক্ত করি, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে নতুন করে আমি 10টা ভেক্টর পাবো। একটা 10 মানের ভেক্টরকে আমি যদি 10টা ভাগে বিভক্ত করি, নতুন করে 10টা ভেক্টর পাবো, সেই প্রত্যেকটা ভেক্টরের মান হবে 1। তাই ওই নতুন করে যে 10টা ভেক্টর পাচ্ছি সেগুলো হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরকে ছোট হাতের আলফাবেট দিয়ে লেখা হয় এবং ভেক্টর সাইন হিসাবে উপরে হ্যাট বা ক্যাপ চিহ্ন ইউজ করা হয়। তাহলে এ হ্যাট, কয়টা এ হ্যাট আমরা এখানে পাইলাম? 10টা এ হ্যাট। তার মানে 10টা এ হ্যাট ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর। অথবা এখান থেকে আমরা বলতে পারি এ হ্যাট ইকুয়াল টু এ ভেক্টর ভাগ 10। আর এখানে 10টা কি? 10 হচ্ছে এ ভেক্টরের মান, মডুলাস অফ এ ভেক্টর। তার মানে আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে গেলাম যে কোনো একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করলেই একক ভেক্টর পাওয়া যায়। আমরা যদি এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করি তাহলে এ ভেক্টরের একক ভেক্টর তথা এ হ্যাট পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে সূত্রটা লিখতে পারি যে একক ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ। এই হলো অবস্থান ভেক্টর নিয়ে আমরা কথা বললাম এবং ইউনিট ভেক্টর নিয়ে কথা বললাম, কারণ আজকে আমি ভেক্টর রাশির যোজন নিয়ে কথা বলবো। সেই যোজন বোঝার জন্য যতটুকু বেসিক দরকার ছিল ততটুকু আমি বললাম। এর আগেও ভেক্টরের শুরুর দিকে কিছু ডেফিনেশন আছে, সেগুলো আমরা স্কিপ করে গেছি। আচ্ছা, ভেক্টর রাশির যোজন। ভেক্টর রাশির যোজন স্বাভাবিক যোজনের মতো হয় না, অর্থাৎ নর্মালি 2 এবং 3 যোগ করে যেরকম 5 হয়, 2 মানের একটা ভেক্টর এবং 3 মানের একটা ভেক্টর যোগ করে 5 মানের ভেক্টর হবে না। 5 মানের ভেক্টর হতে পারে, তার চেয়ে কম হতে পারে, তার মানে নর্মাল যোগের মতো হবে না। তো ভেক্টর রাশির যোজনের জন্য কিছু বিধি আছে, আমরা ভেক্টর রাশির যোজন বিধিগুলো নিয়ে আজকে কথা বলব। ভেক্টর রাশির যোজন সূত্রের ভিতরে প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র। আচ্ছা, ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্রে বলা হয়েছে যে কোনো একটা ত্রিভুজের
দুইটা সন্নিহিত বা দুইটা কাছাকাছি বাহু বরাবর আমরা যদি দুইটা ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করি, অর্থাৎ এই ত্রিভুজের এই বাহুটার যে দৈর্ঘ্য সেটা ধরা হচ্ছে পি ভেক্টরটার মানের সমান। তার মানে আমি এই বাহু বরাবর এই ভেক্টরটাকে মানে প্রকাশ করলাম এবং এই বাহুটার এই মাথা থেকে এই মাথার দিকে হচ্ছে পি ভেক্টরটার দিক। তার মানে পি ভেক্টরটাকে আমি এই বাহু বরাবর মানে এবং দিকে প্রকাশ করলাম। অপর একটি বাহু, সেই বাহু বরাবর আমি অপর একটি ভেক্টর তথা কিউ ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করলাম, অর্থাৎ এই বাহুটার যে দৈর্ঘ্য সেটা কিউ ভেক্টরটার মানের সমান এবং এই বাহুর এই দিক থেকে এই ডিরেকশনে হচ্ছে কিউ ভেক্টরটার ডিরেকশন। তাহলে মানে এবং দিকে দুইটা ভেক্টরকে আমরা যদি কোনো একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর প্রকাশ করি, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় যে বাহুটা সেই বাহুটা বিপরীত ক্রমে, এই দুটো ভেক্টর কিন্তু একই ক্রমে প্রকাশ করা হয়েছে, একই ক্রমে। তো তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে, এই দুটো একই ক্রমে, এটা যদি একই ক্রমে হইতো তাহলে এইদিকে হইতো, কিন্তু এটা এদিকে হবে না, এটা বিপরীত ক্রমে হবে। বিপরীত ক্রমে এই দুটা ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করে, অর্থাৎ লব্ধি মানে হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল। তার মানে এই দুটা ভেক্টরের যোগফল হবে এই তৃতীয় বাহু বরাবর যে ভেক্টরটা আছে, যেটা কিনা এই দুটা ভেক্টরের বিপরীত ক্রমে, সেটা হচ্ছে এই দুটা ভেক্টরের লব্ধি তথা এদের যোগফল হচ্ছে আর ভেক্টর। এটাই হচ্ছে ট্রায়াঙ্গেল ল। তার মানে মেইন কথা হচ্ছে কোনো একটা ত্রিভুজের দুই বাহু বরাবর যে দুটা ভেক্টর একই ক্রমে থাকবে, একই ক্রমে যে দুটা ভেক্টর থাকবে সেই দুটা ভেক্টরের লব্ধি হবে যেই বাহুটা বরাবর কোনো একটা ভেক্টর বিপরীত ক্রমে থাকবে সেটা। একই ক্রমের দুটা ভেক্টরের লব্ধি হবে যেই ভেক্টরটা তৃতীয় বাহু বরাবর বিপরীত ক্রমে থাকবে সেইটা। এটাই হলো ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র। এরপর আমরা আলোচনা করব বহুভুজ সূত্র বা পলিগনাল ল। বহুভুজ সূত্র, যদি তিনটা ভুজ মানে বাহু, তিনটা বাহু না থেকে যদি অনেকগুলো বাহু থাকে তাহলে সূত্রটা কেমন হবে? যেমন আমরা একটা বহুভুজ যদি অঙ্কন করি, এক বাহু, দুই বাহু, 3, 4, 5, 6, 7, ধরো 7 বাহু বিশিষ্ট একটা বহুভুজ আমি নিলাম। তো এই n বাহু বিশিষ্ট যে বহুভুজের nতম বাহু, অর্থাৎ সর্বশেষ যে বাহু, আমি ধরে নিলাম এটা প্রথম বাহু, তাহলে এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এটা হলো সর্বশেষ বাহু। তো এই 8 বাহু বিশিষ্ট বহুভুজের অষ্টম বাহু এই বাহুটা ব্যতীত, অর্থাৎ সর্বশেষ বাহুটা ব্যতীত অপর বাহুগুলো দ্বারা, সর্বশেষ বাহুটা ব্যতীত অপর বাহুগুলো দ্বারা যদি অনেকগুলো ভেক্টরকে মানে এবং দিকে একই ক্রমে প্রকাশ করা হয়, যেমন এই বাহু দ্বারা আমরা একটা ভেক্টরকে মান ও দিকে প্রকাশ করলাম, এই বাহু দ্বারা একটা ভেক্টরকে, এইভাবে প্রত্যেকটা বাহু দ্বারা আমরা একটা করে ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করলাম, অর্থাৎ বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে ভেক্টরের মানের সমান এবং বাহুগুলোর এক দিক প্রান্ত থেকে অপর প্রান্ত দিকে ডিরেকশন দিয়ে আমরা ভেক্টরের ডিরেকশনকে প্রকাশ করলাম। তাহলে ইউভি, এটা ধরো ডব্লিউ। তো যদি সর্বশেষ বাহু ব্যতীত, সর্বশেষ বাহুটা ব্যতীত অপর বাহুগুলো দ্বারা যদি অনেকগুলো ভেক্টরকে মান ও দিকে একই ক্রমে প্রকাশ করা হয়, তাহলে সর্বশেষ বাহুটা বিপরীত ক্রমে, এটা আর একই ক্রমে হবে না, এগুলো সবগুলো একই ক্রমে, তবে এইটা আর একই ক্রমে হবে না, এটা হবে বিপরীত ক্রমে। এই সবগুলো ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করবে, লব্ধি তথা রেজাল্টেন্ট, তাই আমরা এটাকে আর ভেক্টর দিয়ে লিখলাম। তার মানে এই পি ভেক্টর, কিউ ভেক্টর, এস ভেক্টর, টি ভেক্টর, ইউ ভেক্টর, ভি ভেক্টর, ডব্লিউ ভেক্টর, এই সবগুলো ভেক্টরের লব্ধি হচ্ছে আর ভেক্টর। সেই একই ট্রায়াঙ্গেল লয়ের মতো, যেই ভেক্টরগুলো একই ক্রমে থাকবে তাদের যোগফল হবে যে ভেক্টরটা বিপরীত ক্রমে থাকবে সেটা, মানে তাদের লব্ধি হবে যেটা বিপরীত ক্রমে থাকবে সেই ভেক্টরটা। এটাই হচ্ছে পলিগনাল ল বা বহুভুজ সূত্র। আমরা আজকে প্যারালেলোগ্রাম ল নিয়ে একটু কথা বলি। এখান থেকে মূলত আমরা ম্যাথ করার জন্য সূত্র পাবো। এই সর্বপ্রথম আমরা সামান্তরিক সূত্র থেকেই ভেক্টর অধ্যায়ের সূত্রগুলো পাবো। তো প্যারালেলোগ্রাম ল, প্যারালেলোগ্রাম ল, সামান্তরিক সূত্র। এই সূত্রে বলা হয়েছে যে কোনো একটা সামান্তরিকের যদি দুইটা কাছাকাছি বাহু, যে কোনো দুটা বাহু নিলে কিন্তু কাছাকাছি হবে না, এই দুটা বাহু কাছাকাছি না, এই দুটা বাহু পরস্পর কাছাকাছি, এই দুটা বাহু পরস্পর কাছাকাছি, যে কোনো দুইটা কাছাকাছি বাহু বরাবর আমরা যদি দুইটা ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করি, এখানে কিন্তু একই ক্রমে না, এটা এদিকে এটা এদিকে, দুটো ভেক্টরকে যদি আমরা মান ও দিকে প্রকাশ করি, তাহলে এই ভেক্টর দ্বয়ের ছেদবিন্দু যেটা,
সেই ছেদবিন্দুগামী কর্ণটি এই ভেক্টর দ্বয়ের লব্ধির মান অধিক প্রকাশ করে। তার মানে দুইটা ভেক্টরের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুগামী যে কর্ণটা, সেই কর্ণটা হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি। এটাই সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল। এখান থেকে পরবর্তীতে প্যারালেলোগ্রাম ল থেকে আমরা লব্ধির মান নির্ণয়ের সূত্রে পাবো, লব্ধির দিক নির্ণয়ের সূত্রে পাবো। আমরা পরবর্তী ভিডিওতে লব্ধির প্যারালেলোগ্রাম ল থেকে লব্ধির মান নির্ণয় এবং দিক নির্ণয়ের সূত্র কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে খুব একটা যাচ্ছি না, আমরা একেবারে বেসিক কিছু কথাবার্তা আজকে বললাম, ট্রায়াঙ্গেল ল, পলিগোনাল ল এবং হচ্ছে প্যারালেলোগ্রাম ল। আমি আরেকটা ডেফিনেশন একটু আজকে আলোচনা করি, এইটা আমাদের পরবর্তী আলোচনায় কাজে লাগবে। সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর বা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। আয়ত একক ভেক্টর অথবা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর এটাও এক ধরনের এক বিশেষ একক ভেক্টর, যার নাম হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কাকে বলে? ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, আমরা জানি স্থানাঙ্ক ব্যবস্থা দুই ধরনের হতে পারে, একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটি হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। যদি আমরা কোনো একটা বিন্দুর অবস্থানকে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব এবং জেড অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, এই তিনটা দূরত্বের মাধ্যমে যদি কোনো একটা বিন্দুর অবস্থানকে আমরা প্রকাশ করি, তাহলে এই অবস্থান প্রকাশের পদ্ধতিকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর যদি আমরা কোনো একটা বিন্দুর অবস্থানকে মূল বিন্দু থেকে ওই বিন্দুটির দূরত্ব, যেটাকে আমরা কিনা ব্যাসার্ধ ভেক্টর বলি, এবং হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের যে কোণ, এই কোণটাকে বলা হয় ভেক্টর কোণ। ব্যাসার্ধ ভেক্টরের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের যে কোণ, এই কোণটাকে বলা হয় ভেক্টর কোণ। তাহলে মূলবিন্দুর সাপেক্ষে এই বিন্দুর যে দূরত্ব, মূলবিন্দু থেকে এই বিন্দুটার যে দূরত্ব, সেটাকে আমরা যে ভেক্টর দিয়ে প্রকাশ করলাম সেটা ব্যাসার্ধ ভেক্টর। এই ব্যাসার্ধ ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটাকে বলা হয় ভেক্টর কোণ। এই ব্যাসার্ধ ভেক্টর এবং ভেক্টর কোণের মাধ্যমে যখন আমরা কোনো একটা বিন্দুর অবস্থানকে প্রকাশ করি, সেটাকে বলা হয় ওই বিন্দুর অবস্থানের প্রকাশের পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে বিন্দুর অবস্থানটিকে প্রকাশ। যে আমি বলতে পারি যে বিন্দুটির অবস্থান মূল বিন্দু থেকে আর একক দূরে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণে। তাহলে এই যে দূরত্ব এবং হচ্ছে একটা কোণের মাধ্যমে বিন্দুর অবস্থানকে প্রকাশ করলাম, এটাই হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো আয়ত একক ভেক্টর বা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টরে বলা হয়েছে যে কোনো একটা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, অর্থাৎ এখানে আমরা কার্তেশীয়টাকে আমাদের কাউন্টে নিচ্ছি। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা ধনাত্মক অক্ষ, আমরা এক্স অক্ষের শুধুমাত্র পজিটিভ অংশটা নিলাম, ওয়াই অক্ষের পজিটিভ অংশটা নিলাম এবং জেড অক্ষের শুধুমাত্র পজিটিভ অংশটা নিলাম। তাহলে তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর যে ভেক্টর, সেটা ধরো এক্স ভেক্টর, এই এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমরা যদি অনেকগুলো ভেক্টরে এমনভাবে বিভক্ত করি যাতে করে সেই ছোট ছোট ভেক্টরগুলোর মান এক হয়, এমনভাবে বিভক্ত করলাম যাতে করে এই প্রাপ্ত নতুন ভেক্টরগুলোর মান এক হয়, তাহলে সেই একক ভেক্টরগুলোকে যাদের মান এক, তাদেরকে নাম দেওয়া হয়েছে আই হ্যাট। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে নাম দেওয়া হয়েছে আই হ্যাট। আর এই যে ত্রিমাত্রিক কার্তেশিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা ধনাত্মক অক্ষ বরাবর যেই একক ভেক্টরটাকে বিবেচনা করা হয়েছে, যেমন এক্স অক্ষ বরাবর আই হ্যাটকে বিবেচনা করা হয়েছে, এটাই হলো আয়ত একক ভেক্টর। আবার ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টর, তার নাম হচ্ছে ওয়াই ভেক্টর। আমরা যদি ওয়াই ভেক্টরকে অনেকগুলো ভেক্টরে এমনভাবে বিভক্ত করি যাতে করে সেই নতুন ভেক্টরগুলোর মান এক হয়, তার মানে তারা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর, এটাকে বিবেচনা করা হয়েছে জে হ্যাট, তার মানে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হলো জে হ্যাট। একইভাবে জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর যে ভেক্টর, সেটা হলো জেড ভেক্টর। জেড ভেক্টরকে আমরা যদি অনেকগুলো ভেক্টরে এমনভাবে বিভক্ত করি যাতে করে সেই ছোট ছোট ভেক্টরগুলোর মান এক হয়, তাহলে তারা হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে বিবেচনা করা হয়েছে কে হ্যাট। জেড অক্ষ বরাবর একক ভেক্টর হলো কে হ্যাট। এই যে তিনটা ধনাত্মক অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর বিবেচনা করা হলো, এদেরকেই বলা হয় আয়ত একক ভেক্টর। তার মানে কোনো একটা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর বিবেচনা করা হয়েছে, এই একক ভেক্টরগুলোকে বলা হয় রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর বা আয়ত একক ভেক্টর।
এখানে এক্স অক্ষ বরাবর কয়টা আই হ্যাট, আমি ধরে নিলাম এক্স অক্ষ বরাবর এক্স সংখ্যক আই হ্যাট, তার মানে এক্স সংখ্যক আই হ্যাট ইকুয়াল টু এক্স ভেক্টর। আবার ওয়াই অক্ষ বরাবর কয়টা জে হ্যাট, আমি ধরলাম ওয়াই সংখ্যক জে হ্যাট ইকুয়াল টু হচ্ছে ওয়াই ভেক্টর। জেড অক্ষ বরাবর কয়টা কে হ্যাট, আমরা ধরে নিলাম জেড সংখ্যক কে হ্যাট, তাহলে জেড সংখ্যক কে হ্যাট ইকুয়াল টু হলো জেড ভেক্টর। তাহলে এখান থেকে কিন্তু আমরা তিনটে সূত্র পেলাম যে এক্স ভেক্টর ইকুয়াল টু এক্স আই হ্যাট, ওয়াই ভেক্টর ইকুয়াল টু ওয়াই জে হ্যাট এবং জেড ভেক্টর ইকুয়াল টু জেড কে হ্যাট। এগুলো মাঝে মধ্যেই আমাদের ম্যাথ করতে কিন্তু কাজে লাগবে, এবং এই কনসেপ্টগুলো খুব ভালো ভাবে যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা যাবে না। অর্থাৎ প্রথমত হচ্ছে বেসিক খুবই ক্লিয়ার থাকতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট যখন ক্লিয়ার থাকবে দেন ম্যাথ করতে গেলে অঙ্কের প্রশ্নগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে, আর অঙ্কের প্রশ্ন যখন ক্লিয়ার হবে তখনই সমাধান করতে তোমার জন্য সুবিধা হবে। তার মানে কনসেপ্ট বিল্ড আপ করা এইটা হচ্ছে প্রথম শর্ত। তো আমরা আজকের ভিডিওতে এটুকু আলোচনা করলাম, আগামী ভিডিওতে আমরা হচ্ছে ভেক্টর রাশির যোজন সূত্রকে ব্যবহার করে, তার মধ্যে যেটা সামান্তরিক সূত্র সেটাকে ব্যবহার করে কিভাবে আমরা লব্ধি নির্ণয় করতে পারি, লব্ধির মান নির্ণয় করতে পারি এবং লব্ধির দিক নির্ণয় করতে পারি, এইগুলো আমরা আলোচনা করব এবং ভেক্টর রাশির বিভাজনও আমরা পরবর্তী ভিডিওতে কভার করে দেব। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সুখে থাকো এবং ভালো থাকো।